শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। আজকের এই পর্বে আপনাদের সাথে আছি আমি সঞ্জিতা রহমান, এবং আমার সাথে যিনি আজ অতিথি হিসেবে রয়েছেন তিনি এই সময়ের একজন জনপ্রিয় অভিনেতা বলা চলে, এবং একটি সিরিয়াল যেটি আপনাদের সকলের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে, এটা আমাদেরই গল্প। সেই গল্পেরই একজন জনপ্রিয় অভিনেতা তিনি। এছাড়াও তার কর্মমুখী জীবনের বিভিন্ন গল্প তিনি ভাগাভাগি করতে এসেছেন আমাদের আজকের সেটে। চলুন তাকে আগে শুভেচ্ছা জানাই। আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী ডিকন নূর। শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন? আছি অনেক নতুন দেশ, নতুন গভর্নমেন্ট, সব কিছু মিলিয়ে হোপফুল, অনেক বেশি হোপ, তাই না? অনেক বেশি হোপফুল। জি। আচ্ছা, একটা কাজের জন্য আসলে একজন অভিনেতা জনপ্রিয় হয়ে ওঠা এবং সেটাকে নিয়ে আসলে চারদিকে আলোড়ন, বিশেষ করে আমি মেকআপ রুম থেকেই আসলে দেখছিলাম যেই আসছে সবাই বলছে যে আমি তো আপনার খুব বড় ভক্ত। ওই গল্পটা দিয়ে শুরু করতে চাই যে হওয়ার হামেশা তো এমন চলছে, তো এটা আমাদেরই গল্প, আপনার জন্য বা আপনার ক্যারিয়ারের জন্য আসলে কি? ওয়েল, এটা আমাদেরই গল্প যে টিভি সিরিয়ালটা আমরা এখন ইউটিউবে এবং অন্যান্য প্ল্যাটফর্মে দেখছি। চ্যানেলের অত্যন্ত সাকসেসফুল একটা প্রজেক্ট এটা। এটা এমন একটা মানে সিচুয়েশনে দাঁড়িয়েছে যে আমরা দেখেছি যে বাংলাদেশের যে কোনো ক্লাসের লোক, ধরেন একটু আন্ডার প্রিভিলেজড কিংবা রিচ, মিডল ক্লাস, সবাই দেখছে। বিকজ অনেক দিন পরে এরকম একটা ফ্যামিলি স্টোরি নিয়ে একটা টিভি সিরিয়াল হচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি সেখানে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, এবং একই সাথে মানুষের অনেক ধরনের ডিম্যান্ড। এটা সপ্তাহে দুবার দেখানো হচ্ছে, অনেকে বলছে যে না এটা প্রতিদিন দেখানো হোক। আমরা অনেক অপেক্ষায় থাকি। সো দিস ইজ রিয়েলি এ ভেরি ভেরি এক্সেলেন্ট জব। স্যার আর বাবা, এটাও তো একটা আলাদা পরিচয় হয়ে গিয়েছে আপনার। রাস্তাঘাটে কি এখন কেউ বলে এই যে স্যার আর বাবা যাচ্ছে, বা স্যারের বাবা কেমন আছেন, এমন কি ঘটনা ঘটেছে আপনার সাথে কখনো? হ্যাঁ, আমি যতটুকু জানি যে অভিনয়ে হচ্ছে একজন অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেসের নামটা মানুষ ভুলে যে যখন ওই অভিনয় করা ক্যারেক্টারের নামটা মানে রাস্তাঘাটে মানুষজন বলে, তখনই সে একজন সাকসেসফুল অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেস। তো এখানে আমার এরকম হয়েছে যে হ্যাঁ আপনি স্যারের বাবা তো। ওখানে আমার ক্যারেক্টারের নাম ছিল সম্ভবত ইফতেকার, কিন্তু ইফতেকার নামটা কোথাও উচ্চারিত হয়নি, হওয়ার দরকার পড়েনি। স্যারের বাবা হিসেবেই মানে মানুষজন চেনে এবং সব জায়গাতে সবাই ডাকে। সো আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা সাকসেসফুল একটা ক্যারেক্টার হয়েছে। স্যারের বাবা হয়ে অভিনয় করতে এবং পুরো এক্সপিরিয়েন্সটা আপনার কেমন ছিল, বা এখন কেমন যাচ্ছে? স্যারের বাবার ক্যারেক্টারটা আপনার এপিসোড 2 অথবা 3 প্রথম দিকে ব্যাপারটা এমন ছিল যে স্যারের বাবা মানে আমি একজন খুবই রিচ বিজনেসম্যান। হঠাৎ করে আমার অফিসের একজন স্টাফকে ডেকে বলি যে তোমার বিয়ে আমার মেয়ের সঙ্গে ঠিক করে রেখেছি আমি। তো এটা যখন আমি জোর করি মোটামুটি তাকে বিয়েটা করাই আমার মেয়ের সঙ্গে, তখন ভিউয়ারদের মাঝখানে একটা ধারণা ছিল যে না আই হ্যাভ সাম ব্যাড ইন্টেনশন, লাইক হয়তো ঘর জমে এনে কিছু একটা করব। কিন্তু না, শেষ পর্যন্ত তা হয়নি। অ্যাকচুয়ালি হয়নি, মানে ব্যাপারটাও এরকম ছিল না। অনেক জায়গায় আমি দেখেছি, অনেক অনেক কমেন্টসে বলেছে যে এই স্যারের বাবা হচ্ছে একজন অহংকারী বড় লোক, মানে আমার কোনো অহংকার নাই আর কি, আর কোনো ধরনের ব্যাড ইন্টেনশনও নাই। আচ্ছা, এটা আমাদেরই গল্প তো অনেক বেশি সাড়া ফেলেছে আসলে আপনার ক্যারিয়ারের জন্য, একটা মাইল ফলকও আমরা বলতে পারি। তবে অভিনয়ের শুরুটা নিশ্চয়ই এটা আমাদেরই গল্প দিয়ে আপনার হয়নি, তার আগেও আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, বা শুরুটা আসলে কিভাবে হয়েছিল একটু জানতে চাই। হ্যাঁ, শুরুটা হয়েছিল খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। আমার ছোট ছেলে, 2 ছেলে, আমার ছোট ছেলে ও জনাব মোস্তফা সরোয়ার ফারুকীর ডিরেকশনে বাংলা লিংকের একটা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সে কাস্টেড হয়, এবং তাকে শুটিংয়ের জন্য আমি এবং আমার ওয়াইফ বাংলাদেশের নড়াইল নামে একটা জায়গা আছে, ওখানে নিয়ে যাই। ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে আমরা 2 দিন থাকি শুটিংয়ের জন্য, এবং ওখানে জনাব মোস্তফা সরোয়ার ফারুকীর সঙ্গে আমার পরিচয় হয়। ওটাই ছিল আমার ফার্স্ট পরিচয়। তো পরিচয় হওয়ার পরে উই বিকাম ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ডস।
এবং উনি কেন জানি আমাকে পছন্দ করলেন, আর ওনাকে তো সবাই পছন্দ করে, আমিও করেছিলাম। তারপরে ঢাকা ফিরে এসে ওনার টিম থেকে একজন আমাকে ফোন করে বলল যে ডেকন ভাই, সারোয়ার ভাই আপনাকে একটা নাটকে অ্যাক্টিং করার জন্য ইনভাইট করেছে, তো আপনি যদি একটু আসেন এবং আমাদের সঙ্গে অ্যাক্টিংটা করেন, কাজটা করেন। তো আমি বললাম যে ভাই, আমি তো সে আমার স্টুডেন্ট লাইফে অল্প একটু করেছি, বাট সেটা তো আর ফলো আপ ছিল না, সো আমি তো অ্যাক্টিং অ্যাকচুয়ালি করতে পারবো না। বললো যে না, আপনি অ্যাক্টিং করতে হবে না। পরে আমি গেলাম, সারোয়ার ভাইয়ের সঙ্গে যখন কথা হলো, উনি বললো যে জাস্ট ফরগেট অ্যাবাউট দ্য ক্যামেরা, জাস্ট আপনি ভাববেন যে আপনার সামনে ক্যামেরা নেই, কেউ নেই, আপনি রিয়েল লাইফে যা করেন ওখানে তাই করবেন। আর উনি একটা আউটলাইন দিয়ে দিলেন যে এরকম সিচুয়েশন হলে আপনি যা করতেন সেটাই করেন। তো সেভাবে আমি করা শুরু করলাম এবং খুবই ভালো রেসপন্স পেলাম। প্রথম কাজ কোনটা ছিল? কোন কাজে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করেছেন? ওটা ছিল একটা সিঙ্গেল ড্রামা, মোস্তফা সরোয়ার ফারুকের ডিরেকশনে, নাম ছিল উপসংহার, যেখানে আমার ছোট ছেলে, যে যার থ্রুতে আমার অ্যাক্টিংয়ে আসে, সেও আমার ছেলের ক্যারেক্টারই করেছিল। আচ্ছা, বাট আমি এই সুযোগে একটা চান্স নেই। সেটা হচ্ছে যে আপনার এই উপসংহার নাটকটা করার মেবি 2-3 মাস পরেই আমাকে একটা মেজর ক্যারেক্টারে মোস্তফা সরোয়ার ফারুকী ভাই উনি আমাকে কাস্ট করলেন, সিলেক্ট করলেন। টিভি সিরিয়ালটার নাম ছিল 420। আচ্ছা, 420 420 ধরেন 2007 অথবা 8-এ এটা হয়েছিল। 32 এপিসোডসের একটা টিভি সিরিয়াল। ট্রাস্ট মি, বাংলাদেশের হিস্ট্রিতে এত পপুলার কোনো টিভি সিরিয়াল হয়নি। একটা পলিটিক্যাল এবং সোশ্যাল একটা গল্প ছিল, যেটা স্যাটায়ার করে আসলে স্যাটার করে, নির্মিত হ্যাঁ। করা। সেই 2007-এ আমরা পলিটিক্যাল সিচুয়েশনটা যা দেখেছিলাম, যা করেছিলাম, সেটা এক্স্যাক্টলি এখন ঘটছে। মানে ইট ওয়াজ ভেরি ভেরি পপুলার টিভি সিরিয়াল। ওটা ছিল সবচেয়ে বড় একটা কাজ। আমার পাপ্পু ভাই নামে একটা ক্যারেক্টার ছিল। এরপর থেকে তো আসলে দেখলামই যে আসলে কিছু কিছু চরিত্র দিয়ে আসলে দর্শক আপনাকে এত বেশি মনে রেখেছে। আচ্ছা, আপনি তো বলছিলেন যে আপনি অভিনয় করছেন, কিন্তু আসলে নিয়মিত বলা চললেও আসলে চলে না, কিন্তু পাশাপাশি কি আরও কোনো প্রফেশনের সাথে আপনি আছেন? যতদূর আমি জানি যে আপনি একজন ব্যবসায়ীও। হ্যাঁ, ইনফ্যাক্ট অভিনয়টা উইথ ডিউ রেসপেক্ট, এটা আমার ব্রেড অ্যান্ড বাটার না, মানে এটাই আমার প্রফেশন না, কিংবা ইনকাম না। আমার ব্যবসা আছে, বিজনেস আছে, শিপিং অ্যান্ড ফ্রেট ফরওয়ার্ডিং বলে এটাকে। মানে লাইক আপনি কোনো কার্গো গুডস আপনি বিদেশে পাঠাবেন, কিংবা বিদেশ থেকে দেশে আনবেন, সেটা জাহাজে করেই হোক কিংবা প্লেনে করেই হোক, সেটা আমার কোম্পানি আমরা করে থাকি। এবং এটার সঙ্গে আরও কিছু অ্যাসোসিয়েটেড বিজনেস আছে, সেগুলো আমি করি। এত দারুণ একটা বিজনেস মাইন্ড, তাহলে আসলে কালচারালি এতটা ইনভলভ হওয়া এবং অভিনয়ের সাথে এতটুকু সময় দেওয়া, এটার পেছনে কি কোনো ইন্সপিরেশন ছিল? ওয়েল, ফার্স্ট অফ অল আমার ফ্যামিলি, স্পেশালি আমার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স যারা আছে, তারা হ্যাভিলি আমাকে সাপোর্ট করেছে, ইনফ্যাক্ট এখনও করে। মানে আছে না অনেক ফ্যামিলিতে, ধরেন মিডিয়ার সঙ্গে ইনভলভ থাকলে তারা অতটা সাপোর্ট করে না কিংবা লাইক করে না। আমার মা, আমার ওয়াইফ, ওনারা হ্যাভিলি সাপোর্ট করেছেন এবং করছেন। এবং সন্তানদের প্রতিক্রিয়া কেমন যে বাবা এখন রেগুলার টেলিভিশনে দেখা যাচ্ছে তাকে? হ্যাঁ, যেমন এই ইমিডিয়েট লাস্ট যে ইলেকশনটা হলো গত 5 দিন আগে, ওখানে আমি আমার ফ্যামিলি মেম্বার সবাই মিলে আমরা ইলেকশনে ভোট দিতে গিয়েছিলাম, আমার ছেলেরাও ছিল। তো ওখানে মানে ট্রাস্ট মি, কেন জানি আমাদের ওই ভোটিং সেন্টারে, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ, ওখানে প্রচুর লোক এসে আমার সঙ্গে ছবি তুললো, কথা বললো। এবং আমার ছেলে দুটো, তারা আবার দূরের থেকে যে আমার যে ইন্টারভিউ নিচ্ছে, আমার সঙ্গে কথা বলছে, সেগুলো আবার ভিডিও করেছে, ছবি তুলেছে। তারা বলে যে বাবা, আই থিঙ্ক ইউ শুড গিভ আপ ইউর বিজনেস অ্যান্ড দেন কন্টিনিউ অ্যাক্টিং। এরকম একটা সাপোর্ট ওরা করেছে, ওরা দিচ্ছে আসলে। আচ্ছা, শুটিং সেটের গল্পে আবার একটু ফিরে যেতে চাই। এটা আমাদেরই গল্পে তো আসলে অনেক অনেক তারকা অভিনেতারা রয়েছেন, অনেক নিউ কামার রয়েছেন, তাদের সাথে আপনার কেমিস্ট্রিটা এবং শুটিং সেট আসলে কি ধরনের আলাপচারিতা চলে, কেমন আনন্দ আপনারা করেন, একটু যদি শেয়ার করেন। আনন্দটা পরে বলি, একটা কষ্টের গল্প বলি। কষ্টের গল্প? আচ্ছা, হ্যাঁ, কষ্ট মানে আর কি মানুষের ইমোশন। ওকে। রিসেন্টলি আমরা ঢাকার বাইরে, এটা আমাদেরই গল্পের একটা
শুটিং করলাম। ওখানে এমন ছিল টোটাল সিচুয়েশনটা, এই নাটকেরই মেজর একটা ক্যারেক্টার, আমি নাম বলছি না, উনি মারা যান। তো ওখানে মারা যাওয়ার ওই দৃশ্যটা আপনার একদম একটা মানুষ মারা যাওয়ার পরের থেকে জানাজা, তারপরে তাকে কবরস্থ করা, তারপরে কুলখানি করা, এই সব দৃশ্য ওখানে টোটাল দেখানো হচ্ছে, যেটা ইউজুয়ালি সবসময় দেখানো হয় না সব টিভিতে কিংবা নাটকে। তো ওখানে একটা সিন করতে যে আমরা ওখানে এটা আমাদেরই গল্পের যারা যারা অ্যাক্টিং করেছি মোটামুটি সবাই ছিলাম, বিকজ এটা একটা মৃত্যু দৃশ্য ছিল। আমরা শুটিংয়ে সবাই আছি, যখন ডিরেক্টর কাট বললেন তখন ইউজুয়ালি কাট বলার সাথে সাথে সবাই একটা মানে রিয়েল লাইফে ফিরে যায়, সবাই হই হুল্লো করে। কাট বলার সাথে সাথে আমরা সবাই চেয়ে দেখি যে ক্যামেরার পেছনে যারা ছিলেন, আশেপাশে যারা ছিলেন, অ্যাটলিস্ট 25 থেকে 30 জন মানুষ, দে ওয়ার অল ইমোশনাল। মানে আমি নিজের চোখে দেখেছি যে ডিরেক্টর সাহেব উনি চোখ বন্ধ করে উনি কাঁদছিলেন। তারপর ডিওপি যিনি ছিলেন, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, আমরা ক্যামেরাম্যান যাকে বলি, উনি কাঁদছিলেন। যারা কোয়ার্টিস্ট ছিল, কোয়ার্টিস্ট মানে আমরা যারা অ্যাক্টিং করছি আমরা তো ইমোশনাল সবাই, একদম এত ইমোশনে আমরা ঢুকে গিয়েছি যে আমরা বাইরে কি হচ্ছে সেটা বুঝতে পারিনি, কিন্তু শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখছিলাম দে ওয়ার অল ক্রাইং, তখন আমাদের মনে হচ্ছে, এবং প্রায় হাফ মিনিট কিংবা 1 মিনিট টোটাল সেটটা সবাই সাইলেন্ট ছিল, কেউ আর নর্মাল হতে পারছিল না। মানে এটা ছিল একটা খুবই একটা ইমোশনাল সাইড। তো একটা সিরিয়াল শুধুমাত্র দর্শকদেরই একজনের সাথে আরেকজনকে কানেক্ট করছে না, যে অভিনেতারা রয়েছেন বা যারা কাস্টিং মেম্বার সবাইকে আসলে একই সুতোয় বেঁধে দিয়েছে। আচ্ছা, আরও অনেক গল্প আমরা শুনবো, তবে এটা আমাদের এই গল্পের কিছু ক্লিপ আমাদের কাছে আছে, ছোট্ট একটা অংশ একটু দর্শকদের সাথে নিয়ে আমরা দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। সাইন তো করে দিলাম, আর কিছু বলবেন? স্যার কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। স্যার ফার্স্ট সাহেবের ব্যাপারে। তো ফাহাদ সাহেবের ব্যাপারে আপনি আমার সঙ্গে কথা বলবেন কেন? আপনি এখন থেকে সব ব্যাপারে আপনি ফাহাদ সাহেবের সঙ্গে কথা বলবেন, ওনার সঙ্গে কনসাল্ট করবেন। স্যার ফার্স্ট সাহেবের সাথে সব ডিসকাস করা তো যাবে না। আরে বলছিল কি স্যার, ফার্স্ট সাহেবের উপর অফিসের সবাই খুব বিরক্ত। কেন? বস ফার্স্ট সাহেব সবার সাথে বসিং একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলে। বসিং অ্যাটিটিউড আছে, এটা তো নর্মাল। জামশেদ সাহেব, আপনার বুঝতে হবে যে ফাহাদ সাহেব এখন আর নর্মাল এমপ্লয়ি নেই অফিসে, সে এখন এই কোম্পানি ওয়ান অফ দ্য ডিরেক্টরস। সো তার মধ্যে একটা অ্যাটিটিউড চেঞ্জ হবে, তার মধ্যে একটা বসিং টেন্ডেন্সি গ্রো করবে, দিস ইজ কোয়াইট নর্মাল। আর শোনেন, আপনাকেও যদি ওই সিচুয়েশনে দেওয়া হতো, যদি আপনাকেও ওই ডিরেক্টর বানানো হতো, আপনার মধ্যে ওই চেঞ্জটা আসতো। প্লিজ গো অ্যান্ড টক টু মিস্টার ফাহাদ। স্যার আসলে অনেক অনেক মুহূর্ত কিন্তু আপনার ছিল, আপনি বলেছেন। একটু যদি শুটিং সেটে আনন্দের মুহূর্ত বা আপনাদের শুটিং স্কেজুল নিয়ে জানতে চাই, দিনে কতটা সময় আপনাদের আসলে এই সেটের পেছনে ব্যয় করতে হয়? ওয়েল, টিভি সিরিয়ালগুলোতে ইউজুয়ালি এক একজন অ্যাক্টরের প্রতি মাসে ধরেন 3 দিন 4 দিন 5 দিন করে তাদের শুটিং থাকে, এটা প্রি ফিক্স করা থাকে। সো মাসে অ্যাটলিস্ট একজন অ্যাক্টরের যারা মেজর রোল প্লে করেন তাদের 4 থেকে 5 দিনের একটা ইনভলভমেন্ট থাকে, এবং ওই শুটিংটা হওয়ার সাথে সাথে নেক্সট মান্থের শুটিং প্ল্যানটা করা হয়। আমরা রিসেন্টলি গত সপ্তাহে ইলেকশনের ঠিক আগের দিন আমরা শুটিং করেছি এই মাসেরটা, এবং নেক্সটে আবার শুটিং হবে রোজার মাসে এবং তারপরে হবে। কেউ কি এখন পর্যন্ত জিজ্ঞাসা করেছে যে নেক্সট এপিসোডে কি হবে? আগে থেকে একটু বলেন প্লিজ। এই সুযোগ কি কেউ নিতে চেয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, আপনার অনেকেই তো, মানে আমি যা দেখলাম যে ভিউয়ারদের এত কিউরিয়াসিটি, এত মানে ইন্টারেস্ট, অনেকে বলে ইভেন আমার বাসাতেও তো তারা জানতে চেয়েছে আচ্ছা এরপরে কি হয়। আমাদের আবার মানে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে ডিরেক্টরের সঙ্গে কিংবা টিমের সঙ্গে যে আমরা ডিসক্লোজ করব না, তো সেগুলো বলিনি, বলা হয় না। কিন্তু তারপরেও
প্রচুর লোকজন জানতে চায়, যতটুকু শেয়ার করা সম্ভব আমরা ততটুকুই করি। তার থেকে বেশি না, তার থেকে- বাড়িতেও বলা হয় না। না, বলার স্কোপ নাই, বিকজ আর আমিও পার্সোনালি ফিল করি যে একটা সিরিয়ালে যখন মানুষের জেনে যায় যে হ্যাঁ এর প্রতি এটা হচ্ছে, সো তখন আর এক্সাইটমেন্টটা থাকে না, সেই জন্য শেয়ার করা হয় না। যদি জানতে চাই যে এটা আমাদের এই গল্প সিরিয়ালে আপনার প্রিয় চরিত্র কোনটি, কি বলবেন? আমার প্রিয় চরিত্র অনেকেই হয়তো বলার পরে বলবে যে না উনি প্রিয় চরিত্র না, কিন্তু আমি নামটা বলছি একটু পরে। এই চরিত্রটা আমার কাছে প্রিয় কিন্তু অনেকের কাছে অপ্রিয়, কিন্তু আমার কাছে মনে হয় যে দিস ক্যারেক্টার ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দিস টিভি সিরিয়াল। উনি হচ্ছেন মনিরা মিঠু আপা। মানে কি কঠিন দরজালনি টাইপের একটা মা। সরি ফর মাই ওয়ার্ড মিঠু আপা, বাট দেখেন একটা মা সে তার ফ্যামিলিকে কন্ট্রোলে রাখতে হলে সে অনেক সময় অনেক রুড হতে হয় তাকে। আদরও থাকে, একই সাথে তার মধ্যে রুডনেসও থাকে, স্ট্রংনেসও থাকে। তো সেটা আমরা দেখছি যে আমার মনে হয় যে দুই ছেলে বউ, তারা আছে সবসময়, তাদের অ্যাপিয়ারেন্স আছে, কিন্তু ওই যে মনিরা মিঠু আপার যে ক্যারেক্টারটা, এটা রিয়েলি রিয়েলি ভেরি ভেরি ভাইটাল ক্যারেক্টার। আমার কাছে মনে হয় যে মানে উনি সবচেয়ে বেস্ট পারফর্ম করেছেন এবং উনি মেজর ক্যারেক্টার। ডু ইউ রিয়েলি থিঙ্ক যে এই ড্রামা সিরিয়ালে আসলে কোনো নেগেটিভ ক্যারেক্টার রয়েছে, এবং যদি নেগেটিভ ক্যারেক্টার থেকে থাকে তাহলে কাদের নাম উঠে আসবে? নেগেটিভ ক্যারেক্টারটা বললে তো অনেকটা মানে ধারণা করে ফেলবেন হয়তো যে হ্যাঁ লাস্টে হয়তো এরকমই হবে। এখন পর্যন্ত নেগেটিভ ক্যারেক্টার নাই। আমরা ফর এক্সাম্পল আমার মেয়ের যে ক্যারেক্টারটা করেছে সোনাইরা, তাকে আমরা দেখে হয়তো এখন পর্যন্ত বুঝতে পেরেছি যে সেই হচ্ছে ক্রিমিনাল। মানে সে বড় বউ ফ্যামিলি এবং সেই সমস্ত গণ্ডগোলগুলো করছে। অ্যাকচুয়ালি হ্যাঁ তার মধ্যে একটা উইটি ক্যারেক্টার আছে, বাট আমরা পরে দেখবো যে না সেও রিয়েলাইজ করে যে না আমি অনেক ভুল করেছি। আমাদের রিয়েল লাইফেও কিন্তু আমরা যখন অনেক আনএথিক্যাল কিংবা আনএক্সপেক্টেড কাজগুলো করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই রিয়েলি ফিল দ্যাট উই আর নট ডুইং দ্য কারেক্ট থিং। তখন কিন্তু একটা মানুষের মধ্যে একটা কনফিউজ ফিলিং আসে, একটা অনুতপ্ত ভাব আসে, এবং সেটা সোনার ক্ষেত্রে হয়। সো নেগেটিভ ক্যারেক্টার আপাতত এটাই। এক্স্যাক্টলি, কারণ এই প্রশ্নটা এই কারণেই জিজ্ঞেস করা যে একসময় যাকে নেগেটিভ মনে হচ্ছে পর মুহূর্তেই মনে হচ্ছে যে না তিনি তো আসলে ভালোর জন্য করেছিলেন, কিংবা তার মোটিভটা হয়তো ওরকম ইভিল ছিল না। এই জন্যই আসলে জানার আগ্রহটা ছিল যে পরিবারে কি আসলেই কোনো ইভিল ক্যারেক্টার রয়েছে কিনা। আচ্ছা, এপিসোডগুলো যখন ব্রডকাস্ট হয় এরপরে কি পরিবার সমেত এপিসোডগুলো আপনি দেখেছেন বসে? হ্যাঁ, আপনার এই এপিসোডগুলো তো প্রতিদিন চ্যানেল আইতে দেখানো হয় এবং দুপুর 12টার সময় সিনেমাওয়ালা যে ওটিটি প্ল্যাটফর্মটা আছে ওখানে আপলোড করা হয়। তো আমি এবং আমার ওয়াইফ আমরা চেষ্টা করি যেদিন আপলোড হয় ওদিনই রাতে ওই এপিসোডটা দেখার জন্য, বিকজ আমরা যারা অ্যাক্টিং করি আমরাও জানি না যে কোন এপিসোডে কী হবে, বিকজ আমরা শুধু আমাদের ক্যারেক্টারটাই পোর্ট্রে করি, কিন্তু সবাই মিলে কম্বাইনলি কি হয় সেটা আমরা ওই স্ক্রিনে যেয়ে দেখতে পারি, সেজন্য আমরা দেখি। আচ্ছা, বিনোদন জগৎ নিয়ে এখন কতটা বেশি আপডেটেড থাকা হয়? ড্রামা সিরিয়াল বলুন বা ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজ, কিংবা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, বা নিয়মিত রেগুলার যে ড্রামা সিরিয়ালগুলো, এগুলো নিয়ে কতটুকু ঘাটাঘাটি এখন করা হয়? ওয়েল, উইথ ডিউ রেসপেক্ট, আমি অ্যাকচুয়ালি আমার একটা এথিক্যাল রিজনে আমি বলিউড কিংবা ইন্ডিয়ান কি বলবো মিডিয়া নিয়ে আমি অতটা মানে ইন্টারেস্ট ফিল করি না কেন জন্য। বাট আমি বলিউড ছাড়া হলিউড কিংবা কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, ইরানের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমি মোটামুটি আপডেটেড। এবং বাংলাদেশের যে কাজগুলো বর্তমানে হচ্ছে সেই কাজগুলো কি দেখা হয়? ও ইয়েস, হ্যাঁ, ও ইয়েস। আমি সরি, আমার ফার্স্টে বলা উচিত ছিল যে মানে ফর ভেরিয়াস রিজন আমি বাংলাদেশের নাটক, বাংলাদেশের কিছু কিছু মুভি এবং বাংলাদেশের কালচারকে আমি হেভিলি লাইক করি, ট্রাস্ট মি। আমার কাছে মনে হয় যে উই ডু বেটার দেন ইন্ডিয়া ইভেন।
আচ্ছা, এখন তো যে কাজগুলো দেখছেন বা যারা সম্প্রতি কাজ করছেন, নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে কি আসলে নতুন কোনো স্বপ্নের জন্ম হয়েছে যে আমি আসলে এমন একটা গল্পে কাজ করতে চাই, বা আমি এমন একটা চরিত্রে কাজ করতে চাই, বা এই মানুষটির বিপরীতে কাজ করতে চাই, কি বলবেন? আপনার লাস্টের কোশ্চেন অ্যান্সারটা করি যে এই মানুষের বিপরীতে কাজ করতে চাই। হ্যাঁ, আমার প্রায় 17 বছরের সম্ভবত অ্যাক্টিং ক্যারিয়ার, এর মধ্যে আমি একজন অ্যাক্টরের সঙ্গে আমার কাজ করা ওয়াজ মাই ড্রিম, আমার খুব স্বপ্ন ছিল। আমি করতে পারিনি। উনি হচ্ছেন প্রয়াত হুমায়ুন ফরিদি। ট্রাস্ট মি, আমি ওনার সঙ্গে অনেক অনেক দিন অপেক্ষায় ছিলাম যে আমি ওনার সঙ্গে একটা অ্যাক্টিং করব, তো হচ্ছিল না, বিকজ মেনি রিজনে হচ্ছিল না। তো পরে ওনার সঙ্গে আমার একটা টিভি নাটকের শুটিং সেট হলো। আই ওয়াজ হেভিলি এক্সাইটেড, আই ওয়াজ হেভিলি থ্রিলড যে আমি হুমায়ুন ফরিদি ভাইয়ের সাথে কাজ করব, বিকজ উনি ছিলেন আমার, অনেকে বলেন যে হি ওয়াজ মাই আইডল, হি ওয়াজ মাই ড্রিম, বাট আমার একটা ডিফারেন্ট ভালো লাগা ছিল ওনার উপরে। আমার জন্ম এবং বেড়ে ওঠা হচ্ছে ঢাকার মালিবাগে, এবং সেই মালিবাগের কাছাকাছি হচ্ছে বেইলি রোড একটা এরিয়া। তো আমরা প্রায় ছোটোবেলায় বেইলি রোডে হাঁটতে হাঁটতে যেতাম। ওখানে যে আমি হুমায়ুন ফরিদি ভাইকে আমি দূরের থেকে দেখি, সে অনেক দেখি, কাছে যাওয়ার তখন সুযোগও ছিল না, সাহসও ছিল না। তখন থেকে আমার মনে হতো যে ও মাই গড, হি ইজ এ লিজেন্ড। তো তখন থেকে এই ইচ্ছাটা জন্ম নেয়। তো যখন আমার সেই নাটকে শুটিং করার স্কোপটা আসে, আমি হ্যাভিলি অপেক্ষা করছিলাম, তার আগেই উনি চলে গেলেন, উনি মারা গেলেন, আর ওনার সঙ্গে করা হয়নি। সো আচ্ছা, আমার মনে হয় যে যদি ওনার সঙ্গে আমি ইভেন কাজ একটা করার সিনও যদি সুযোগ আমি অ্যাক্টিং থাকতো। করতে পারতাম, আই উড হ্যাভ বিন দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ম্যান। ওকে, একটা কিন্তু স্মৃতিচারণ করছিলেন আপনি স্বপ্ন বা বিভিন্ন সময়, সেই স্মৃতি থেকেই আসলে আপনার কিছু কাজের একটা কি বলবো অংশ আপনাকে একটু দেখাবো, কাইন্ড অফ সারপ্রাইজ, একটু চলুন দেখে আসি। আমার হ্যাঁ হ্যাঁ, কোনো চ্যানেল আই secret কিছু না আর্কাইভ তো? থেকে, না না Secret সিক্রেট কিছু কিছু না না, তো? আপনার কাজেরই কিছু অংশ। আচ্ছা, চলুন লেটস প্রিয় লেটস দর্শক। সি জি। ভাই অন্ত আমরা চিন্তা করছি যে সবসময় আপনার লগে থাকবো। আপনি ডাইনে গেলে ভাই আমরাও ডাইনে যাবো, আপনি বায়ে গেলে ভাই আমরাও বায়ে যাবো ভাই। ভাই আপনি বাঁচলেই তো ভাই আমরা বাঁচুন। ভাই আপনি যদি মরে যান না ভাই, ভাই আমরা দুই ভাই খোদার কসম জান দিয়ে দেবো ভাই। দুনিয়াতে থাকবো না ভাই, না ভাই। সেলিম, আমি তোর বাসার গেটের সামনে, একটু আইবি? হ্যাঁ, তোর বাসার গেটের সামনে। ওই। হ্যাঁ সেলিম, খবর কি? তুই বলে কিসলু আর মন্টুরে মারবি এর লিগে খুঁজতেছস? তোরা তো এখন আমার পার্টির লোক, তুই ইচ্ছা করলে ওকে মারতে পারবি না। তোর অনেক কষ্ট হইব, খুঁজা খুঁজা পাবি না, এর লিগে আমি ওকে লই আইছি। ওই কিসলু মন্টু, এদিকে আয়। ওই সেলিম তোকে বলে খুঁজতেছে, বুঝছস? ওই এদিনকা তুই ওরে একটা থাপ্পড় মারছিলি না, একটু সাবধানে এগুলি করিস। ও আবার তোকে তো খুঁজতেছে মারণের লিগা। তো এখন আমি লই আইছি। ওই সেলিম, তুই না মারবি ওগো? তো মার, আমি তো লই আইছি দুজনেই। কে রে কিসলো, তুই বলে ওরে মারছিলি, এখন ও তো তোরে মারতে চায়। ভাই থাপ্পড়টা চাপায় লাগানোর কথা ছিল, ভুলে চোখে পুড়ে গেছে ভাই। চ্যানেল আই আর্কাইভ থেকে দেখলাম আমরা। ট্রুলি কি বলবো, মানে ইমোশনাল। মনে আছে ওই ওই দিনগুলোর কথা? হ্যাঁ, কোন এটা- ঘটনাটা সবচেয়ে বেশি মনে পড়লো এইটা যখন হুট করে আপনার চোখের সামনে ভেসে উঠলো? এটার পেছনে না একটা দারুণ একটা স্টোরি আছে। এই লাস্টের যে সিনটা ছিল, যে আমি সাদা পায়জামা পাঞ্জাবি পরা, যে মন্টু কিসলো আয় তোরা মার, এটা আপনি যদি পারমিশন একটু আমি শর্ট, শেয়ার করি। একটু শর্টে যদি আমরা জি। শুনতে পারি। এই সিনটাতে শ্যুট করার সময়, এটা শ্যুট হয়েছিল আপনার নাখালপাড়া, ঢাকার নাখালপাড়া এরিয়াতে, মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের এরিয়াতে। তো তখন আমি অ্যাক্টিং একদমই নতুন, আমার সম্ভবত এটা আমার সেকেন্ড অথবা থার্ড কাজ পাপ্পু ভাইয়ের ক্যারেক্টারটা 420-তে। তো এখানে যে না আমি কিছু করতে পারছিলাম না, আই ওয়াজ স্টাক একদম লাস্ট এই সিনটাতে। তখন মোস্তফা সরোয়ার ফারুকী ভাই উনি আমাকে বললেন যে ডিকন ভাই
জাস্ট টেক ইট ইজি। এটা পৃথিবীর অনেক বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের এরকম হয়। এটাকে বলে বডি লক, ক্যামেরা ফিয়ার। যে ক্যামেরার সামনে আছে এটা মনে হলে তারা একটা লক হয়ে যায় শরীরের মধ্যে, ওটা সে যেটা করার কথা সে করতে পারে না। তো উনি কী করলেন, উনি যে ক্যামেরার পেছনে যে ক্যামেরাম্যান ছিলেন, ডিওপি, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, ওনাকে বলে, এই তুমি ক্যামেরা বাদ দিয়ে দিকে চলে আসো তো, উনি পরে করবে, একটু প্র্যাকটিস করে নেয়। তখন আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি ক্যামেরা বন্ধ আছে, আপনি এখন যেটা করতে যাচ্ছিলেন এখন করেন, এটা প্র্যাকটিস করেন। তো ক্যামেরা নাই, অফ করা, এটা ভেবে আমি মনে হলো খুব বেটার ডেলিভারি দিতে বললাম ডায়লগটা কিংবা ওই সিচুয়েশনটা। তারপরে আমি বললাম হ্যাঁ প্র্যাকটিস করেছি, এখন ঠিক আছে চলেন আমরা শটে যাই। তখন ফারুকী ভাই বললো যে এক্সকিউজ মি, বললো যে না ঠিক আছে বাদ দেন, এই সিনটা লাগবে না। তো আমি বললাম যে না আমি ঠিক আছি ফারুকী ভাই, চলেন আমরা করি। বলে না লাগবে না, বলে উনি চলে গেলেন সবাই মিলে। আই ওয়াজ ভেরি টেন্সড। আমার কাছে মনে হলো যে এত ফেমাস একজন ডিরেক্টর, উনি আমার উপর রাগ করলো, আমি সিনটা করতে পারলাম না। তো পরে আমাকে মোশাররফ করিম যে অ্যাক্টর, সে আমার কো আর্টিস্ট ছিল, সে আমাকে এসে বললো যে দেখুন ভাই আমাকে এরকম দু একবার করছে ফারুকী ভাই, অ্যাকচুয়ালি ওই ক্যামেরা যে অফ করতে বলছে অ্যাকচুয়ালি অফ করেনি, ও ক্যামেরাটা অন রেখেই ক্যামেরা ম্যান চলে আসছে, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করছিলেন রিয়েলটা হয়েছে ওইটাই ওনারা রেকর্ড করছেন। মানে কত একটা ইন্টারেস্টিং টেকনিক না এটা, হয়তো আপনি বুঝতে পারছেন ব্যাপারটা না। একটা আর্টিস্টের কাছ থেকে আসলে রিয়েলটা বা রিয়েলিটিটা ওভাবে করে বের করে নিয়ে আসা, তার অভিনয়ের একদম ট্রু সেলফ যেটা। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন জানতে চাই যে এখানে তো আসলে তরুণ আপনিকে বা পুরনো আপনিকে আপনি দেখতে পেয়েছেন, তো সেক্ষেত্রে কেমন অনুভূতি ছিল আপনার? ওয়েল অনেস্টলি প্রথম 1-2 সেকেন্ড আমি যখন স্ক্রিনের দিকে তাকলাম বললাম যে এই ছেলেটা কে। হ্যাঁ, ওখানে দেখাচ্ছিল যে আমি স্মোক করছি, কিন্তু আমি স্মোক করি না, আই ওয়াজ নেভার এ স্মোকার। তো বললাম কে, তখন আমি দেখলাম যে আমি, তখন চিন্তা করলাম যে ও মাই গড, আমার স্কিন এত টাইট ছিল, আমি এত স্লিম ছিলাম, কিংবা হয়তো মানে একটু গুড লুকিং ছিলাম, যার সব কিছু চলে গেছে এখন। সেটির জন্য ফার্স্ট রিয়াকশন যে আমি এরকমই ছিলাম। সেকেন্ড রিয়াকশনটা ছিল যে হ্যাঁ, যে ওই ক্যামেরার ওই কাজটা মনে হলো যে ফারুকী ভাই কি স্মার্টলি হ্যান্ডেল করেছিলেন। আচ্ছা, পুরাতন আপনিকে দেখে আসলে এত কিছু স্মৃতি একবারে মাথায় টোকা দিল। এখন যদি বলা হয় যে একটা সুযোগ আছে যে আপনি আপনার সেই পুরনো দিনে বা আপনার ইয়াং এজে ফিরে যেতে পারবেন, আপনি কি ফিরে যাবেন? ইয়াং এজে ফিরে যাবো কি না? মোস্ট লাইকলি নট, সম্ভবত না। বিকজ আমার মনে হয় যে ওই বাংলা একটা কথা আছে না, যেটা আমরা অনেকেই বলি যে যায় দিন ভালো আসে দিন খারাপ। সো আমার মনে হয় যে যে দিনগুলো চলে গেছে ওগুলি ভালো ছিল, ওগুলো আমি আর সামনে আনতে চাই না। আর আনলেও আমার মনে হয় যে ওই ফিলিংটার হবে না। বিকজ আমি হয়তো আমি পুরোনো দিনটাকে পাবো, কিন্তু আমার এনভায়রনমেন্ট, সার্কামস্টেন্সেস, আশেপাশের লোকদেরকে তার পাবো না। আমার মনে হয় যে ফিউচার ইজ অলওয়েজ গুড। যেহেতু ভবিষ্যৎ নিয়ে কথা আসলোই, যদি ডিকন্নুর অভিনয় শিল্পী হিসেবেই বলি বা একজন ফ্যামিলি পার্সন হিসেবে বা সম্পূর্ণ একজন ব্যক্তি হিসেবে, ভবিষ্যতে আসলে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? আপনার স্বপ্ন কি এখন? অ্যাক্টিং রিলেটেড স্বপ্ন অ্যাকচুয়ালি আমি অনেক সময় ফিল করি যে মানে আমি জানি না আমার এই কথাটাকে কীভাবে নেবে ভিউয়ার, স্পেশালি যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছে। আমাদের এখানে যারা অ্যাক্টিং করেন আমি সহ, আমাদের মানে কোনো বেসিক ট্রেনিং নেই, কোনো ধরনের ট্রেনিং, কোনো ধরনের গ্রুমিং নাই। Most of our actors and actresses are not having any kind of formal training, কোনো ধরনের ট্রেনিং নেই। যারা থিয়েটার থেকে এসে নাটক করেন তারা এক্সেলেন্ট কাজ করেন, বিশ্বাস করেন। আমরা যারা আমাদের থিয়েটার থেকে আমরা যারা আসিনি, কাজ করিনি, আমাদের কাজগুলি খুবই মানে গায়ে সারা টাইপের, যে হ্যাঁ করার জন্য করছি। কিন্তু থিয়েটার থেকে একজন অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেস যখন এসে আপনি টিভি সিনেমা অ্যাক্টিং করেন, তাদের একটা ডায়লগ ডেলিভারিতে বোঝা যায় হ্যাঁ দে আর টিউনড, ইউ নো। সো আমার ইচ্ছা ফিউচারে যদি কখনো একটা এরকম ফর্মাল ট্রেনিং ইনস্টিটিউট করা যায়, কিছু এক্সপার্ট লোকদেরকে এনে, বিদেশ থেকে এনে, বাংলাদেশেও আছেন অনেক এক্সপার্ট লোক,
তাহলে সেটা আমার করার একটা অসম্ভব একটা ড্রিম আছে। যদি আমাদের এখন শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধেয় তারেক আনাম ভাই এবং আরও কিছু এক্সপার্ট সিনিয়ররা ওনারা কিছু কিছু ট্রেনিং দেন, কিন্তু আমার একটা ড্রিম যে একটা বিশাল একটা ট্রেনিং ইনস্টিটিউট থাকবে যেখানে আপনার অ্যাক্টররা ট্রেনিং নেবেন, অ্যাক্ট্রেসরা ট্রেনিং নেবেন, মেকআপ আর্টিস্টরা নেবেন, ক্যামেরা অপারেটর নেবেন, ক্রুরা নেবেন, সবাই একটা ট্রেনিং ইনস্টিটিউট থাকা দরকার, সেটা আমার ইচ্ছা আছে। ইচ্ছা আছে। আসলে আপনার ইচ্ছাকে আমরা সাধুবাদ জানাই। আপনি একজন অভিনয় শিল্পীর পাশাপাশি পুরো ইন্ডাস্ট্রি নিয়ে এতটা ব্রড চিন্তা করছেন, সেটা আসলে আমাদের জন্য আশার বাণী বয়ে আনে। অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। আগামীতে আবারও আপনাকে দেখতে চাই নতুন কোনো কাজে। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং মি। আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের প্রিয় একজন অভিনেতার সাথে। আগামীতে আবারও দেখা হবে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি।